আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব প্রথম পর্বে সবাইকে স্বাগতম। এই অধ্যায়টা এসএসসিদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যারা 19-20 শিক্ষার্থী অর্থাৎ নতুন যে বইটা বের হয়েছে এই বই এই চ্যাপ্টারটা এত হিজিবিজি করছে বলার মতো না, ঠিক আছে। সো বাট এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে, সেই ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এমন কোনো টপিক বাদ রাখবো না। সবগুলা টপিক এই অধ্যায়ের উপর যতগুলো টপিক দরকার প্রত্যেকটা টপিক আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আমি আবারও বলে রাখি, তুমি যতই বই পড়ো না কেন এই অধ্যায়টা এত হিজিবিজি যে বোঝার কোনো ক্ষমতা নাই। সো আমি এই চ্যাপ্টারের উপর ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব খুব ইজিলি, যাতে সহজে এই চ্যাপ্টারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানা হয়ে যায়, ঠিক আছে। সো আমি আশা করতেছি এই ভিডিওটা সকলের জন্য একটু উপকার হবে। অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটা আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দেখে নিই যে টপিক এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। এখানে 8টা টপিক আমি সিলেক্ট করছি এবং 8টা টপিকের উপর আমি 8টা ভিডিও বা তার থেকে বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিও কিন্তু স্যাটিসফাইড হবে, বুঝে গেছে। এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিটেলসে হবে, এমন কোনো টপিক নাই যে এই চ্যাপ্টারের মধ্যে মানে বাদ রাখবো, ঠিক আছে। প্রথমে তাপ এবং তাপমাত্রা, আজকের যে টপিকটা এটা তাপ এবং তাপমাত্রা নিয়ে হবে সম্পূর্ণ টপিক। সো নেক্সট দিনে আমি কঠিন পদার্থের প্রসারণ, আমরা জানি কঠিন পদার্থের প্রসারণ 3 ধরনের, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে। সো এটা নেক্সট ভিডিও হবে। পরবর্তীতে তরল পদার্থের প্রসারণ, এই চ্যাপ্টারটা যারা পড়ে থাকছো বা একবার পড়া হয়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে যে তরল পদার্থের প্রসারণ 2 ধরনের, আপাতত প্রসারণ, একটা কি এই যে প্রকৃত প্রসারণ, ঠিক আছে। বায়বীয় পদার্থের প্রসারণ হয়, দেন অবস্থারও মানে পরিবর্তন হয়। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে বা সৃজনশীলের প্রশ্ন আসার মতো, এটা হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ সম্পর্ক, ঠিক আছে। গলনের সুপ্ত তাপ, আপেক্ষিক গলনের সুপ্ত তাপ, দেন সুটনের সুপ্ত তাপ, এইভাবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা বইয়ের মধ্যে ডিটেলসে আলোচনা করা নেই, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আর একটা নতুন টপিকস আছে যে তাপের সঞ্চালন, এটা কিন্তু মানে আমাদের বেসিক জানা দরকার। সো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। সো এই ভিডিওটা সম্পূর্ণ তাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করবে। সো যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আশা করতেছি নতুন কিছু জানতে পারবে, যা অন্যান্য কোনো জায়গায় তুমি নাও পেতে পারো, ঠিক আছে। সো বইয়ে যেভাবে আছে সেভাবে না, আমি আমার মতো করে একটু সুন্দরভাবে ডিটেলসে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে জাস্ট আমরা কি করব, তাপ এবং তাপমাত্রার মধ্যে আমরা তাপ সম্পর্কে জানবো। সো আমরা জানি তাপ এক প্রকার শক্তি, ঠিক আছে। সো তাপ এবং তাপমাত্রার মধ্যে প্রথমে আমরা জানবো তাপ সম্পর্কে। আমরা জানি তাপ এক প্রকার শক্তি, কী করে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। সো জাস্ট কী করলাম, তাপ এক প্রকার শক্তি যা কাজ করতে পারে, তা কাজ করে, ঠিক আছে। তাপ এক প্রকার শক্তি, তা কাজ করতে পারে, ঠিক আছে। সো তাপ এক প্রকার শক্তি, আমরা জানি শক্তি বিভিন্ন রূপের মধ্যে তাপ এক পর্যায়ে, তা কী করে কাজ করে, ঠিক আছে। সো শক্তি ব্যয় করে কাজ করে, সুতরাং তাপ এক প্রকার শক্তি, তা কাজ করতে পারে। বা তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, বোঝা গেছে। সো আর এখন যদি আমরা জাস্ট কী করি তাপের একক সম্পর্কে, তো তাপের একক জুল। এই জুল কিন্তু একজন বিজ্ঞানী না মানুষের রাশি, ঠিক আছে। কাজের এককও জুল, শক্তির এককও জুল। যেহেতু তাপ এক প্রকার শক্তি সুতরাং তাপের একক কী হবে, জুল হবে। বাট পূর্বে তাপের একক ছিল ক্যালোরি। এটা খুবই ইম্পর্টেন্ট যে পূর্বে তাপের একক ছিল ক্যালোরি। এখনও কিন্তু মাঝে মাঝে তাপের একক হিসেবে ক্যালোরি ব্যবহার করা হয়, ঠিক আছে, খুব কম ক্ষেত্রে। বাট এসআই এককটা হচ্ছে কি, জুল। সো আমরা জাস্ট পরীক্ষা আসবে তাপের একক কি আমরা জুল হিসেবে ইউজ করব, ঠিক আছে। সো সো আমরা এই যে ক্যালোরির সাথে তাপের সম্পর্কটা, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, বুঝা গেছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। সো 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই যে আমরা তাপটাকে অর্থাৎ ক্যালোরিটাকে যে আমরা জুলে কনভার্ট করতে পারবো, বুঝা গেছে। দেন সো আমরা যদি এখন জাস্ট কী করি যে ক্যালোরির সংজ্ঞাটা জেনে নেই, যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি 4.2 জুল যান্ত্রিক বা তাপ শক্তি ব্যয় করতে হয়, বা 1 ক্যালোরি তাপ দিয়ে 4.2 জুল তাপ কাজ করা যায়। সো আমি আবার বলছি তাপ এক প্রকার শক্তি যা দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। সো তাপ দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাপ দিয়ে আমরা এখানে কাজ করবো। এখানে বলছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। তার মানে 4.2 জুল কাজ করবো 1 ক্যালোরি দিয়ে, বুঝে গেছে। আমরা জানি কাজের একক জুল, সুতরাং 1 ক্যালোরি দিয়ে আমরা 4.2 জুল কাজ করব, অথবা 4.2 জুল তাপ দিয়ে 1 ক্যালোরি কাজ করব, বুঝা গেছে। সো আমরা জাস্ট এখানে কী করলাম যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, সো এখানে
যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক বা তাপশক্তি, এই যে কাজটা, তো যান্ত্রিক বা তাপশক্তি ব্যয় করতে হচ্ছে, এটা হচ্ছে তাপশক্তির পরিমাণ। কত ক্যালোরি? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, বুঝা গেছে? কাজ করতে হয়, ব্যয় করতে হয় যতটুকু তাপ ব্যয় করতে হয়, ঠিক আছে? এবার 1 ক্যালোরি তাপ দিয়ে 4.2 জুল কাজ করা যায়। সো আলটিমেটলি এখানে বলছে যে 1 ক্যালোরি তাপ দিয়ে আমরা 4.2 জুল কাজ করতে পারি, ঠিক আছে? বা 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করে, সো 4.2 জুল যান্ত্রিক বা তাপ শক্তি ব্যয় করে আমরা 4.2 জুল কি করতে পারি? কাজ করতে পারি। তাহলে বোঝা গেছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটার মধ্যে সম্পর্কটা আসলে কি। সো নেক্সট আমরা কি করবো? জাস্ট ক্যালোরিটা সংজ্ঞাটা দিব। সো নেক্সট আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করবো, যে তাপমাত্রা জিনিসটা কাকে বলে, ঠিক আছে? সো তাপমাত্রা জিনিসটা কাকে বলে, এটা পড়ার আগে আমরা একটা লাইন পড়ে নেই, যে দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শ। এখানে তাপীয় সংস্পর্শ বলতে কি আছে? দুইটা বস্তু উত্তপ্ত, দুইটা বস্তুর মধ্যেই তাপ আছে, ওই দুইটা বস্তুর আমরা কি করছি? একসাথে জয়েন দিয়ে রাখছি, মানে সংস্পর্শে আনা হলে, ঠিক আছে? এদের মধ্যে তাপের আদান প্রদান, অফকোর্স তাপের আদান প্রদান ঘটবে। তাপের এই আদান প্রদান বস্তু দুইটির তাপের পরিমাণের উপর নির্ভর, কোনটাতে বেশি কোনটাতে কম কোনটাতে কি আছে এগুলোর উপর নির্ভর করে না, ঠিক আছে? নির্ভর করে বস্তুদের তাপীয় অবস্থা, উত্তপ্তার উপর। সাপোজ মনে করলাম একটা বস্তু, এখানে বি একটা বস্তু, ঠিক আছে? সো এ একটা বস্তু, বি একটা বস্তু, বুঝে গেছে? সো এর মধ্যে ধরে নিলাম আমি, যেহেতু তাপের একক জুল, সো এর মধ্যে ধরে নিলাম আমি 500 জুল আছে, ঠিক আছে? আর এটার মধ্যে ধরে নিলাম আমি, বির মধ্যে ধরে নিলাম 400 জুল আছে, যেহেতু তাপের একক জুল ধরেছি, ঠিক আছে? সো এই যে দুইটা তাপের পরিমাণ 500 জুল এবং 400 জুল, এই তাপমাত্রাটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এখানে যে তাপমাত্রার যে পরিমাণটা, এটার উপরে কি তাপের যে পরিমাণটা এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপীয় অবস্থা বা উত্তপ্তার বা কোনটা গরম, ঠিক আছে? কোন বস্তুটা গরম বা কোন বস্তুটা বেশি উত্তপ্ত, ঠিক আছে? ওইটার উপরে ডিপেন্ড করে। তাহলে বেশি উত্তপ্ত থেকে কম উত্তপ্তর দিকে যাবে, বুঝা গেছে? তাপটা বেশি উত্তপ্ত থেকে কম উত্তপ্তের দিকে যাবে। এই জন্য বলছে যে তাপমাত্রাটা এই যে তাপের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে কোন বস্তুটা উত্তপ্ত কোন বস্তুটা ঠান্ডা। আর আমরা জানি গরম জিনিস থেকে ঠান্ডা জিনিসের দিকে তাপ যাবে, বুঝা গেছে? এই বলছে যে তাপীয় অবস্থা বা উত্তপ্ততার উপর ডিপেন্ড করে। তাহলে এই থেকে আমরা সংজ্ঞা দিতে পারি, যে তাপমাত্রা একটা একুরেট সংজ্ঞা দেওয়া যায়, একটা যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শ। এটা খুবই ইম্পর্টেন্ট, যে তাপীয় সংস্পর্শ কিন্তু বলছে, ঠিক আছে? সো দুইটা বস্তুর মধ্যে তাপ থাকবে এবং তাদের সংস্পর্শ অবশ্যই হতে হবে, এসে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। আমরা জানি যেটা তাপমাত্রা বেশি, সো যে বেশি উত্তপ্ত থেকে কম উত্তপ্তর দিকে কি হবে? তাপ ট্রান্সফার হবে, বুঝে গেছে? তাপ ট্রান্সফার হবে। আর এই ঘটনাটি হচ্ছে মূলত তাপমাত্রা বা টেম্পারেচার, বুঝে গেছে? তাইলে যদি বলে আমাদের তাপমাত্রা জিনিসটা কি, তাহলে আমরা এই সংজ্ঞাটা দিব, তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শ। তাপীয় সংস্পর্শে অবশ্যই আনতে হবে, এখন তাপীয় সংস্পর্শে না আনলে কিন্তু তাপের আদান প্রদান হবে না, বুঝে গেছে? আর তাপের আদান প্রদান হলো না মানে তাপমাত্রা কোনো চেঞ্জ হলো না, বুঝে গেছে? এই বলছে তাপ হারাবে না গ্রহণ করবে, অফকোর্স তাপ হারাইতে হবে, গ্রহণ করতে হবে। এখন তাপ হারাইলেও না গ্রহণ করলো না, এটা কিন্তু এই সংজ্ঞাটা মানে না, সুতরাং কিন্তু তাপমাত্রা হবে না, বুঝা গেছে? সো তাপ হারাতে হবে অথবা তাপ গ্রহণ করতে হবে, বুঝা গেছে? তাহলে আমরা জেনে নিলাম তাপমাত্রার সংজ্ঞাটা কাকে বলে। যখন জাস্ট কি করবো? তাপমাত্রা এককে জেনে নেবে। তাপের এককের মতো তাপমাত্রা একক আছে, আমি আবার বলতেছি তাপ এবং তাপমাত্রা কিন্তু এক না। তাপমাত্রার একক এটা হচ্ছে কেলভিন, এসআই একক। সো এই কেলভিনটা হচ্ছে কিন্তু এসআই একক, বুঝা গেছে? কেলভিনটা কিন্তু এসআই একক, কিন্তু প্রচলিত আরেকটা একক আছে, তাকে বলে ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি প্রচলিত একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় আমরা আমাদের বলি না আসলে, যে আমাদের বিভিন্ন আবহাওয়া দপ্তরে বলে যে আজকের সর্বনিম্ন তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, বুঝা গেছে? বাট এটা হচ্ছে আমাদের প্রচলিত একক। বাট ইন্টারন্যাশনালি যে এসআই এককটা সেটা কিন্তু কেলভিন, একজন বিজ্ঞানীর নাম, বুঝা গেছে? সেলসিয়াসও কিন্তু একজন বিজ্ঞানীর নাম। তাহলে তাপমাত্রা একক জেনে নিলাম। এখন জাস্ট কি জানবো? 1 ডিগ্রি কাকে বলে? সো 1 ডিগ্রি হচ্ছে যে স্বাভাবিক চাপ। এখন স্বাভাবিক চাপ বলতে কত বুঝেছি? বুঝাইব গলন্ত বরফের ও ফুটন্ত পানির তাপমাত্রা ব্যবধানের 100/1 ডিগ্রি বলে। সো আমি আবার জিনিসটা বুঝিয়ে দিই, যে স্বাভাবিক চাপ, এখন স্বাভাবিক চাপ বলতে বুঝেছে 1 atm। এই 1 atm বলতে এটা বলছে বায়ুমণ্ডলীয় চাপ। স্বাভাবিক চাপ বা 1 atm বা বায়ুমণ্ডলীয় চাপ। এই 1 atm কে 1 atm কিন্তু এই যে এটিএম কিন্তু চাপের এসআই একক না, চাপের এসআই একক কিন্তু প্যাসকেল। তোমরা যারা পঞ্চম অধ্যায় পড়ছো তারা জানো প্যাসকেলের সূত্র নামে একটা সূত্র আছে, চাপের একক কিন্তু প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, বুঝে গেছে? সো নিউটন পার মিটার স্কোয়ার। সো এই 1 atm কে যদি আমি প্যাসকেলে নিয়ে যাই, তা হয় যে 101
নাম্বারের মতো যে 325 প্যাসকেল। সো 180 যদি আমি প্যাসকেলে নিয়ে যাই 101325 প্যাসকেল, বুঝা গেছে? এই 101325 প্যাসকেল চাপে গলন্ত বরফের ও ফুটন্ত পানির তাপ, সো গলন্ত বরফের তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি। এবং ফুটন্ত পানির তাপমাত্রা, সো এটি ফুটন্ত পানির তাপমাত্রা কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পানির ফুটন্ত আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাদের ব্যবধান, তো 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি ব্যবধান কত হবে? 100 ডিগ্রি, বুঝে গেছে? এই 100 ডিগ্রি ভাগের 100 ভাগের 1 ভাগ, সো এটার 100 ভাগ করে 1 ভাগ মানে কত হবে? 100। এই 100 ডিগ্রি সেলসিয়াস ব্যবধানটাকে যদি 100 ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে পড়বে 1 ডিগ্রি করে। সো এই 1 ডিগ্রিটি হচ্ছে এইটাই। সো সংজ্ঞা এইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করবো যে স্বাভাবিক চাপে গলন্ত বরফের ও ফুটন্ত পানির তাপমাত্রা ব্যবধানের 100 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি বলে। তাহলে আমরা 1 ডিগ্রি কাকে বলে জেনে নিলাম। এখন জানবো 1 কেলভিন কাকে। 1 কেলভিন কাকে বলে সবাই জানি যে পানির তৈলবিন্দু তাপমাত্রা বা ট্রিপল পয়েন্ট, এটাকে বলা হয় পানির তৈলবিন্দু বা ট্রিপল পয়েন্ট। এটাকে টি এর দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করলেও এটাকে টি আর দ্বারা প্রকাশ করে, ট্রিপল পয়েন্ট, বুঝা গেছে? সো পানির তৈলবিন্দু তাপমাত্রার 1/273, তোমাদের বইয়ে লেখা আছে এইভাবে। সো তোমাদের বইয়ে 273 না 273 না, এই তোমাদের বইয়ে 273.16 কেলভিন লেখা আছে, বুঝা গেছে? সো এই যে পানির তৈলবিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলা হয়, বুঝে গেছে? এই যে পানির তৈলবিন্দু জিনিসটা আমি বুঝিয়ে দেই যে আমরা জানি সাধারণত H2O, সো এই যে H2O কিন্তু 3 অবস্থায় থাকতে পারে। H2O সলিডে থাকতে পারে, H2O আবার লিকুইডে থাকতে পারে। সো আমি এখানে H2O কিন্তু আবার লিকুইডে থাকতে পারে, H2O আবার কি থাকতে পারে? গ্যাসীয় থাকতে পারে। সো এখানে H2O কিন্তু লিকুইড, হ্যাঁ, আবার গ্যাসে থাকতে পারে। যে 3 অবস্থায় যদি থাকে, যে তাপমাত্রায়, ঠিক আছে, যে তাপমাত্রা পানি 3 অবস্থাতে থাকবে তাকে বলা হয় পানির তৈলবিন্দুর তাপমাত্রা। পানির তৈলবিন্দুর তাপমাত্রা হচ্ছে এটা 273.16 কেলভিন। তাহলে আমরা কেলভিন জেনে নিলাম। 1 কেলভিন কাকে বলে? পরীক্ষায় যদি আসে 1 কেলভিন কাকে বলে, তাহলে আমরা এটার আনসার দেওয়ার চেষ্টা করি যে পানির তৈলবিন্দুর তাপমাত্রার যে 1/273.16 বাক্যে 273.16, সো এখানে কি হবে? 273.16, সো এখানে হবে 273.16 বাক্যে 1 কেলভিন বলে, বুঝে গেছে? সো আমরা জেনে নিলাম 1 ডিগ্রি কেলভিন। এখন জাস্ট কি করবো? পানির তৈলবিন্দু বা ট্রিপল পয়েন্ট সম্পর্কে জানবো। সো পানির তৈলবিন্দু ট্রিপল পয়েন্ট কি? যে নির্দিষ্ট তাপমাত্রা, সো তাপমাত্রাটা এখানে স্থির ও চাপে, সো প্রেশারটাও কিন্তু স্থির। পানির 3টি অবস্থাতেই, অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পূর্বে সহাবস্থান করে তাকে পানির তৈলবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে, ঠিক আছে? আর এই পানির তৈলবিন্দুর তাপমাত্রা পরিমাণটা হচ্ছে 273.16, এখানে 273.16 কেলভিন হবে। সো আমি এটা সুন্দরভাবে লিখে দিই, 273.16 কেলভিন, এটা হচ্ছে পানির তৈলবিন্দুর তাপমাত্রা। সো পরীক্ষায় আসে যদি পানির তৈলবিন্দুর তাপমাত্রা কত? 273.16। আরেকটা আছে 273.15 কেলভিন, এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রা, এটা কিন্তু গ্যাসের। সেইটা -273.15 কেলভিন, এটা কিন্তু গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। গ্যাসের পরম শূন্য তাপমাত্রা জিনিসটা হচ্ছে গিয়ে যে তাপমাত্রায় ও চাপে, ঠিক আছে, বা যে তাপমাত্রায় গ্যাসটার আয়তন 0, আমরা জানি গ্যাসের একটা আয়তন থাকে, অফকোর্স যে পাত্রে গ্যাসের আয়তন। সো যে তাপমাত্রায় যে গ্যাসের আয়তনটা, অর্থাৎ গ্যাসের যে ভলিউম, এই ভলিউমটা 0 হয়ে যায়, ঠিক আছে? আর এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনটা কিন্তু 0 হয়ে যায়। কিন্তু বাস্তবপক্ষে কিন্তু গ্যাসের আয়তন 0 জীবনেই হবে না। গ্যাসটা কি হইতে হবে? চাপ, আমরা যদি প্রেসার বাড়িয়ে দিতে বা তাপমাত্রা কমাতে থাকি, একসময় কি হয়ে যাবে? সে তরলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? গ্যাসটা কিসে পরিণত হয়ে যাবে? লিকুইডে পরিণত হয়ে যাবে। বাট তার লিকুইডের তো মিনিমাম একটা আয়তন থাকে, বাট এখানে বলছে আয়তনটা 0 হয়ে যাবে। সো এটা কাল্পনিক, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, -273.15 কেলভিন, বুঝা গেছে? তাহলে আমরা জেনে নিলাম পানির তৈলবিন্দু তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে। এখন আমরা জানবো যে পানির তৈলবিন্দু তাপমাত্রা জেনে নেওয়া হয়ে গেছে। এখন জানবো আমরা যে সেলসিয়াস, এই যে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিনের সম্পর্ক, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো সেলসিয়াসকে, অর্থাৎ যে কোনো সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই সেটা কেলভিনে চলে যায়, বুঝা গেছে? এবং এটা কিভাবে আসলো?
যে কোনো সেলসিয়াস, সাপোজ মনে করো 10 ডিগ্রি, এখন এই 10 ডিগ্রিটাকে তুমি কিসে কনভার্ট করবে? কেলভিনে। সো আমরা কী করি, জাস্ট 10 ডিগ্রির সাথে 273, মানে 10 ডিগ্রির সাথে 273 যোগ করলে 283, বোঝা গেছে? সো কেলভিন চলে গেলো। জাস্ট এটা কীভাবে আসলো যে 10 ডিগ্রির সাথে, অর্থাৎ যে কোনো ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলে সেটা কেলভিনে চলে যায়। সো এটা হয়ে যাবে কেলভিন। সো এটা কীভাবে, বুঝে গেছো? এটা দেখবো সেলসিয়াস স্কেলের সাথে কেলভিনের সম্পর্ক। তো এখানে বলি সেলসিয়াস একজন বিজ্ঞানী, কেলভিনও কিন্তু একজন বিজ্ঞানী। তাহলে আমরা দেখে নিই যে একটা বরফের গলনাঙ্ক সেলসিয়াস আমরা জানি 0 ডিগ্রি, বরফের গলনাঙ্ক সেলসিয়াসে 0 ডিগ্রি। যে তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা, যে তাপমাত্রা চাপে কি বিশুদ্ধ বরফ বলতে শুরু করে তাকেই তো গলনাঙ্ক বলা হয়, 0 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেছে? তাহলে এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিনে কত হবে? 0 ডিগ্রির সাথে 273 যোগ, 0 ডিগ্রির সাথে 273 যোগ করলে আমার কি হয়? 273 কেলভিন। তার মানে এই 273 কেলভিন হচ্ছে বরফের গলনাঙ্ক কেলভিনে, বোঝা গেছে? জাস্ট এই যে বরফের গলনাঙ্ক কেলভিনে নিয়ে নিলাম। আর আমরা জানি প্রাণীর ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সো যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তার কেলভিনে, তাহলে কি 100 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তার সেলসিয়াসে, তাহলে কেলভিনে কত হবে? 100 ডিগ্রির সাথে এই যে 100 এর সাথে জাস্ট আমি কি করব যে 273 যোগ করে দিব। সো 100 এর সাথে 273 যোগ করে দিলে 373, তাইলে 373 কেলভিন হয়ে গেল কিসে? বরফের গলনাঙ্ক। জাস্ট কি করলাম যে বরফের গলনাঙ্ক কেলভিনে নিয়ে নিলাম, বোঝা গেছে? এখন আমি একটা জিনিস ভালো মতো খেয়াল করি, এই যে বরফের গলনাঙ্ক সেলসিয়াসে, বরফের গলনাঙ্ক সেলসিয়াসে, পানির স্ফুটনাঙ্ক সেলসিয়াসে, এই দুইটার কিন্তু পার্থক্য 100 সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। বাট কেলভিনে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটাও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি পার্থক্যটা খেয়াল করি, আলটিমেটলি একটা 100 ডিগ্রি, 100 কেলভিন, 100 সেলসিয়াস, আলটিমেটলি দেখো যে দুইটাই সমান, কিন্তু তাপমাত্রার পার্থক্যটা কিন্তু সমান। এগুলো বলছি যে তাপমাত্রার পার্থক্য এখানে 100 ডিগ্রি, এখানে কত আসে? 100 কেলভিন, বোঝা গেছে? সো আলটিমেটলি এই জায়গা থেকে আমি বলতে পারি যেহেতু যদি সেলসিয়াস স্কেলে, যদি এটা ধরে নিলাম সেলসিয়াস, এটা ধরে নিলাম আমি ফারেনহাইট, সো এটা ধরে নিলাম আমি কেলভিন, ঠিক আছে? এটা ধরে নিলাম আমি কেলভিন, তাহলে এখানে ধরে নিলাম আমি এটা কেলভিন। সো এটা কেলভিন। সো সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা পার্থক্য, এটাই ভাবে যে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা পার্থক্য 100 ডিগ্রি হয়, তাহলে কেলভিন স্কেলেও কত হবে? 100, বোঝা গেছে? কারণ কি 100 কেলভিন দুইটাই তো সমান। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য যা, কেলভিন স্কেলে কিন্তু তাপমাত্রা পার্থক্য তা। সো আমি আলটিমেটলি বলতে পারি এই জায়গাতে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য যা, কেলভিন স্কেলে আমরা কেন দেখছি যে তাপমাত্রা পার্থক্য 100, সেলসিয়াস স্কেলে যদি 100 হয় তাহলে কেলভিনও 100। সো এই জায়গা থেকে বলতে পারি সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি হয় তাহলে কেলভিনও কত হবে? 1 ডিগ্রি। তার মানে এই জায়গায় আমি বলতে পারি যে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা পার্থক্য এখানে 10 ডিগ্রি হয় তাহলে কেলভিনও 10 কেলভিন। এখন আমি যদি বলি তাপমাত্রা পার্থক্য সেলসিয়াসে 60 ডিগ্রি, তাহলে কেলভিনে কত হবে? কেলভিনে হবে 60 কেলভিন, বোঝা গেছে? সো আলটিমেটলি আসছে এই জায়গা থেকে আসছে মূলত সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য আলটিমেটলি সমান। সো এটা আমি আবার দেখিয়ে দিব কীভাবে সমান হয়, বুঝে গেছে? তাহলে আমরা সামনে গেলে কী দেখতে পারি? সো এই লাইনটাই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য মানে 1 কেলভিন তাপমাত্রা সমান। তার মানে 1 ডিগ্রি না, এখানে বিভিন্ন আমি দেখেছি 10 ডিগ্রি যদি হয় তাহলে এখানে 10 কেলভিন, 20 ডিগ্রি হলে এখানে 20 কেলভিন, 100 ডিগ্রি হলে এখানে 100 কেলভিন। ঠিক তেমনি ডেল থিটা ডিগ্রি হলে এখানে ডেল থিটা কেলভিন। এই যে ডেল থিটা দ্বারা বুঝেছে এখানে তাপমাত্রার পার্থক্য, এই যে ডেল থিটা এটা দ্বারা বুঝাইছে যে তাপমাত্রার পার্থক্য, বুঝে গেছে? সো এখানে যদি যে ডেল থিটা হয় তাহলে এখানে ডেল থিটা কেলভিন, এখানে ডেল থিটা সেলসিয়াস, এখানে ডেল থিটা কেলভিন, বুঝে গেছে? এই ডেল হচ্ছে তাপমাত্রার পার্থক্য মানে আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। সো এই ডেল থিটার মানে হচ্ছে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, অর্থাৎ এই যে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, বুঝে গেছে? শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। সো আলটিমেটলি আমরা জেনে নিলাম সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক, যে আলটিমেটলি তাপমাত্রা কী হবে? তাপমাত্রা পার্থক্যটা সমান। তাপমাত্রা কিন্তু সমান না, এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আলটিমেটলি সমান না, বাট তাপমাত্রা পার্থক্যটা সমান, বুঝা গেছে? তাহলে আমরা জেনে নিলাম। আর এখানে এই যে সেম লাইনটা আমি লিখছি যে কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত, কেলভিন স্কেলে তার থেকে কত 273 বেশি। কীভাবে আসলে এটা আমি দেখিয়ে দিব। সো আলটিমেটলি এই যে কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত, কেলভিন স্কেলের সাথে তাকে 273 বেশি, তার মানে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করলে আমরা জাস্ট কী করবো?
273 সেলসিয়াসের সাথে যোগ করে দিলে কেলভিনে চলে যাবে, বোঝা গেছে? সো আমরা নেক্সট চলে যাই ওই এই সূত্রে যে কেলভিন সমান হচ্ছে ডিগ্রি অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ, অর্থাৎ এনি কাইন্ড অফ, তার মানে আমি এখানে লিখলাম যে যে কোনো সেলসিয়াস কী করবো, জাস্ট কেলভিনে কনভার্ট করতে হলে জাস্ট কী করবে, সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলে সেটা কেলভিন হয়ে যাবে, বোঝা গেছে? এটাই হচ্ছে কেলভিন এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। সো আমরা নেক্সট চলে যাই, ধরে নিলাম প্রথম একটা তাপমাত্রা, যে কোনো একটা এ বস্তুর তাপমাত্রা θ1, সো এ বস্তুর তাপমাত্রা θ1 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেছে? আর এখানে আরেকটা বস্তু দিলাম, এ বস্তুর তাপমাত্রা প্রথমেই ছিল, ঠিক আছে? সো এটা এইভাবে ধরে নিলাম, সো এইভাবে ধরে নিলাম যে এ বস্তুর তাপমাত্রা ধরো সকালে ছিল এতটুকু θ1 ডিগ্রি সেলসিয়াস, এটা বিকালে হয়ে গেছে θ2, মানে তাপমাত্রা একটু কমছে। তাহলে এই θ ডিগ্রি সেলসিয়াসটাকে কী করলাম, আমি কেলভিনে নিয়ে নিলাম, এই θ2টাকে কেলভিনে নিয়ে নিলাম। তাহলে এই θ2 হচ্ছে তার শেষ তাপমাত্রা, এই θ1 হচ্ছে আদি তাপমাত্রা। তাহলে এখানে ডেল θ আমি সমান কী লিখতে পারি, যে ডেল θ ডিগ্রি সেলসিয়াস, এই ডেল θ ডিগ্রি সেলসিয়াস সমান কী লিখতে পারি, যে শেষ তাপমাত্রা, বিকালের তাপমাত্রা এই যে সকালের তাপমাত্রা, বোঝা গেছে? সো আমি এটা ইজিলি লিখতে পারি ডিগ্রি সেলসিয়াসের জন্য, ঠিক আছে? জাস্ট কী করবো, এই জায়গায় θ2 সমান আমি কেলভিনে নিয়ে নিছি, সো এখানে θ1 প্লাস 273 বসিয়ে দিলাম, বুঝে গেছে? আমি কালারটা চেঞ্জ করি, দেন এখানে যে θ1, এখানে একটা সূত্রে মাইনাসে দিলাম, মাইনাস যে θ1 সমান এত বসিয়ে দিলাম, যে এখানে কত θ1 প্লাস 273, বুঝে গেছে? এগুলো প্রত্যেকটা হয়ে যাবে কি এখন, কেলভিন। জাস্ট কী করছি, θ2 জায়গাতে যে কেলভিনে মান বসিয়ে দিলাম, θ1 জায়গায় কেলভিনে মান বসিয়ে দিলাম, বুঝে গেছে? দেন ক্যালকুলেশন করলে আনসার কত হয়, ওইটাই আসবে, যে θ2 মাইনাস θ1, এখানে কেলভিন চলে আসবে। সো আমরা আলটিমেটলি দেখি এটা কীভাবে আসছে, যেখানে জাস্ট কী করলাম, যে তাপমাত্রা পার্থক্যটা ডেল θ সময় যে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াসে, বুঝে গেছে? দেন এখানে কী করলাম, জাস্ট আমি কী করছি, যে θ2 এর জায়গা θ2 এর মান বসিয়ে দিছি, এই যে দেন θ1, এই যে সরি এখানে θ2 না, এটা θ1 হবে, বুঝে গেছে? সো আমরা জানি তাপমাত্রা পার্থক্য সমান কত, শেষ বিয়োগ আদি না? সো এখানে যেহেতু শেষ বিয়োগ আদি হয়, সুতরাং এখানে θ2 হবে না, এটা হবে θ1, বুঝে গেছে? θ1, সো এখানে θ2 এর জায়গায় θ2 এর মান বসিয়ে দিলাম, যে θ1 এর জায়গায় যে θ1 এর কেলভিনে মান বসিয়ে দিলাম। দেন পরবর্তীতে কী করছি, জাস্ট এখানে যে মাইনাসটা তুলে দিছি, সো এখানে যদি মাইনাসটা তুলে দেই, এটা হবে, আমি একটা লাইন করি, সো মাইনাসটা তুলে দিলে এখানে হবে θ2 যে মাইনাস 200, সরি এখানে হবে প্লাস 273, এখানে হবে মাইনাস θ1, আর প্লাসে মাইনাসে মাইনাস 273, বুঝা গেছে? সো আলটিমেটলি 273 কাটার θ2 মাইনাস θ1 কেলভিন আছে, বুঝা গেছে? সো কেলভিন যেহেতু কেলভিন আছে, আলটিমেটলি দেখা যায় ডিগ্রি সেলসিয়াস, এই যে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য যা কেলভিনেও তা, বুঝা গেছে? সো সূত্রের মাধ্যমে আমরা কী করলাম, প্রমাণ করে দিলাম যে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য যা কেলভিনেও তা, বুঝা গেছে ইজিলি? সো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যা কেলভিনেও তাপমাত্রা পার্থক্য তা হবে, তাপমাত্রা পার্থক্য, তাপমাত্রা না কিন্তু। এখন জাস্ট আমরা কী করবো, তাপমাত্রা প্রতীক, তো দুইটা প্রতীক আছে, একটা হচ্ছে টি, এটা হচ্ছে কেলভিনে, বুঝে গেছে? এটা হচ্ছে কেলভিনে তাপমাত্রা প্রতীক, আর এই যে থিটা হচ্ছে কিন্তু ডিগ্রিতে, সো এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের প্রতীক, আর এটা হচ্ছে কেলভিনে প্রতীক। সো আলটিমেটলি জানা গেল আরেকটা যে ডিগ্রি সেলসিয়াসে আরেকটা প্রতীক আছে স্মল টি, স্মল টি দ্বারা অনেক সময় ডিগ্রি সেলসিয়াসে বোঝানো হয়। সো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা প্রতীক হচ্ছে দুইটা, স্মল টি অ্যান্ড থিটা। সো এটা হচ্ছে থিটা অ্যান্ড ক্যাপিটাল টি দ্বারা বোঝাবে কেলভিনে, অফকোর্স ক্যাপিটাল টি দ্বারা বোঝাবে কেলভিনে তাপমাত্রা প্রতীকটা, ঠিক আছে? সো আমরা এখন যদি জাস্ট কী বলি, যে ডিগ্রি সেলসিয়াসে যদি তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যদি তাপমাত্রা পার্থক্য 25 ডিগ্রি হয়, 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিনে কত হবে? সো এখানে 20 ডিগ্রি ধরে নিলাম, তো কেলভিনে হবে 20 ডিগ্রি, সো 20 কেলভিন হবে, যেহেতু তাপমাত্রা পার্থক্য সমান। সো এখানে ডেল থিটা যা হবে, এখানেও ডেল থিটা তা হবে, বোঝা গেছে? বাট এখন যদি আমি বলি 20 ডিগ্রি সমান কত কেলভিন, সো এই জায়গায় এখন যদি আমি বলি 20 ডিগ্রি সমান কত কেলভিন, জাস্ট কী করবো, এই যে 20-এর সাথে 273 আমি যোগ করে দিলেই সেটা কিসে চলে যায়, কেলভিনে চলে যায়। সো আলটিমেটলি 20 ডিগ্রি সমান হচ্ছে এত কেলভিন, বোঝা গেছে? তাহলে কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে আমি সম্পর্ক জেনে গেলাম।
তাহলে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে কি বলছে, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। জাস্ট পার্থক্যটা দেখে নিলাম যে তাপ এবং তাপমাত্রা কি, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, আমরা জানি তাপ এক প্রকার শক্তি যার একক কি জুল, সুইজি একদম। আর তাপমাত্রা কি, যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু তাপীয় অবস্থা যার নির্ধারণ করবে ওই বস্তুটি অন্য বস্তু তাপের সংস্পর্শে এসে বস্তুটি তাপ হারাবে না, গ্রহণ করবে, বুঝে গেছে। আর তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে, এখানে কতটুকু তাপ আসে না আসে এটার উপর ডিপেন্ড করে না, কত জুল তাপ আসে না আসে, বাট তাপের প্রবাহটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, যার তাপমাত্রা কম তার দিকে কী করবে, তাপটা প্রবাহিত হবে, বুঝা গেছে। আর তাপের পরিমাণ একক জুল, আর এটা একক কি কেলভিন। আমরা একটু আগেই দেখছি যে দুইটি বস্তু তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে, বুঝে গেছে। তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণটা কী হতে পারে, ভিন্ন হতে পারে। আর দুইটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা কী হতে পারে, ভিন্ন হতে পারে। সো আলটিমেটলি আমরা জেনে নিলাম তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। আশা করছি সকলেই পার্থক্যটা বুঝতে পারছো। এবং এটা আমি আবার বলে রাখি, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, মুখস্থ করে ফেলবে একদম। এই চারটা পার্থক্য মুখস্থ করলে আলটিমেটলি তুমি 2 পাইয়ে যাবা, বোঝা গেছে। সো আমরা জেনে নিলাম তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। সো নেক্সট স্লাইডে কি আছে, যে তাপের প্রভাবটা কী কী করতে পারে। সো তাপের প্রভাব নিয়ে পরবর্তীতে একটা ডিটেলস আলোচনা হবে। সো এটা হচ্ছে একদম লাস্টের দিকে, ঠিক আছে। তাপের প্রভাবটা কী করে, তাপমাত্রা পরিবর্তন বা অবস্থা অফকোর্স জানবে যে তাপ, বরফের তাপ দিলে কী হয়, পানিকে তাপ দিলে কী হয়, গ্যাসীয় পদার্থে পরিণত অবস্থা পরিবর্তন হয় না, এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। আয়তনে পরিবর্তন, অফকোর্স বরফের আয়তন যা ছিল পানির আয়তন তা হয় না। তুমি যে কোনো একটা কঠিন পদার্থকে, সাপোজ মনে করি যে লোহার যে আয়তনে পরিবর্তন আমরা একটু পরে দেখবো, যে লোহাটার এটা যে তাপ দেয় কিন্তু সে একটু কী হয়ে যায়, একটু বেড়ে যায়, তার দৈর্ঘ্য প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়। বলছে যে আয়তনে প্রসারণ হয়। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন ঘটে, অফকোর্স বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন ঘটে, যে চুম্বকত্ব লোপ পায়, এগুলো কিন্তু আপার লেভেলে পড়াশোনা, কীভাবে চুম্বকত্ব লোপ পায়, বোঝা গেছে। সো এগুলো আপার লেভেল পড়াশোনা। আর তড়িৎ প্রবাহে রোধের পরিবর্তন করে, অফকোর্স তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক আছে। যারা একাদশ অধ্যায় পড়ছো চলতরি, তারাই জানে যে রোধের সাথে তাপমাত্রার একটা বিরাট সম্পর্ক আছে, বোঝা গেছে। সো এটা নিয়ে একাদশ অধ্যায়ের ডিটেলস আলোচনা হবে। তাহলে আমরা জেনে নিলাম তাপের প্রভাবগুলো এবং তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। আশা করছি সকলে বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা তোমাদের বইয়ে মেবি নাই, থাকতে পারে, আছে মেবি। সো আমরা জাস্ট পদার্থের তাপমাত্রিক ধর্মটা কী নিবে, আমি আবার বলে রাখি তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়, বা বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে, বুঝা গেছে। এই পদার্থের তাপমাত্রিক ধর্মটাকে কাজে লাগিয়ে বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। তাহলে আমরা পদার্থের তাপমাত্রিক ধর্মটা জেনে নিই, যে তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম, এই যে পদার্থের যে ধর্ম, এইটাই মূলত তাপমাত্রিক ধর্ম। কিসের কারণে, তাপমাত্রার তারতম্য, মানে তাপমাত্রা আপ ডাউন হবে, নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং ওই পরিবর্তন লক্ষ্য করে সহজে সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়। তাহলে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য, তাপের বৈশিষ্ট্য, তাপমাত্রার বৈশিষ্ট্য যেটা তারতম্য হবে, বোঝা গেছে। ওই ধর্মটা আমাদের লক্ষ্য করতে হবে, এবং ওই ধর্মটা পরিবর্তিত হয়, এবং ওই পরিবর্তনটাই তাপের যে পরিবর্তন ঘটে, ওই পরিবর্তনের লক্ষ্য করে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। ওই পদার্থকে কি বলা হয়, তাপমাত্রিক পদার্থ। যে পদার্থ ইউজ করা হয় তাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। আর আমরা জানি তাপমাত্রিক পদার্থগুলো হচ্ছে, ধর্মগুলো হচ্ছে আয়তন, রোধ, চাপ। আর তাপমাত্রিক পদার্থগুলো হচ্ছে যেমন গ্যাসের ক্ষেত্রে যে গ্যাস, গ্যাসের ক্ষেত্রে হবে গ্যাসের আয়তনটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, মানে গ্যাসের আয়তনটা ইউজ করা হয়, আর গ্যাসটা হবে তাপমাত্রিক পদার্থ। যেমন পারদ থার্মোমিটারে পারদের দৈর্ঘ্য হচ্ছে তাপমাত্রিক ধর্ম, যে পারদ থার্মোমিটারে যে পারদের দৈর্ঘ্য, পারদ দৈর্ঘ্য, এটা হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। আর পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তো পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর পারদ দৈর্ঘ্যটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আলটিমেটলি বুঝা গেছে কোনটা তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে। আর এটা রোধ, চাপ। সো আলটিমেটলি এগুলোই, চাপের ক্ষেত্রে যেমন গ্যাসটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর চাপটা হচ্ছে তাপমিতিক ধর্ম। আলটিমেটলি বোঝা গেছে যে তাপমিতিক ধর্ম এবং তাপমিতিক পদার্থ জিনিসটা কি। তাহলে আমরা জেনে নিলাম। এবং জাস্ট কি করে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক।
আমি আবার বলে রাখি সেলসিয়াস স্কেল, সেলসিয়াস বিজ্ঞানী কী করছে, সেলসিয়াস স্কেল আবিষ্কার করছে, কেলভিনে কেলভিন, ফারেনহাইটে ফারেনহাইট। সো আলটিমেটলি তিনজন কিন্তু বিজ্ঞানী। আর সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট স্কেল বলতে এখানে যে তাপমাত্রা মাপার যে স্কেলটা কতটুকু এইটাই। সো আলটিমেটলি ওই যে থার্মোমিটারের জন্য যেমন সেলসিয়াস বা ফারেনহাইট দুইটাই দাগ কাটা থাকে, বুঝা গেছে। থার্মোমিটার যে আমরা ইউজ করি তাপমাত্রা মাপার ক্ষেত্রে, এই থার্মোমিটারে কিন্তু আলটিমেটলি দুইটাই দাগ কাটা থাকে, সেলসিয়াস এবং ফারেনহাইট, বুঝে গেছে। সেলসিয়াসের মনে হয় হায়েস্ট আমাদের নর্মাল তাপমাত্রা এটা হবে 37 ডিগ্রি সামথিং, বুঝে গেছে। আর ফারেনহাইট হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমাদের স্বাভাবিক তাপমাত্রা, বুঝে গেছে। স্বাভাবিক তাপমাত্রা এটা নর্মাল। এটার উপরে গেলে আমরা খুব জ্বর হয়েছে বা এগুলো হয়েছে, জ্বর হয়েছে খুব বেশি, এইটাই তাপমাত্রা বাড়ছে। তো আমরা দেখে নিব সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক আলটিমেটলি কীটা। সো এগুলা জানার আগে আমাদের দুই একটা জিনিস জেনে নিতে হবে, যেমন হিমাঙ্ক জিনিসটা কি। ওরে বাপরে, হিমাঙ্ক মানেই তো ঠান্ডা। আমরা বলি না যে বিভিন্ন দেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেছে, হিমাঙ্কের নিচে, হিমাঙ্ক মানেই বলছে যে 0 ডিগ্রি, 0। সো সেলসিয়াস হবে 0, ফারেনহাইট হবে এই যে কেলভিন হবে 273 কেলভিন তাপমাত্রা, এটা হচ্ছে তার 0। আর ফারেনহাইট হবে 32 ডিগ্রি ফারেনহাইট। সো এই যে তাপমাত্রার যে মানটা, এই মানগুলোকে বলা হয় হিমাঙ্ক আলটিমেটলি। আর কোনো দেশে যদি এই তাপমাত্রার নিচে তাপমাত্রা চলে যায় তখন তাকে বলা হিমাঙ্কের নিচে। অনেক দেশে দেখবা যে -10 ডিগ্রি, ওরে বাপরে বাপ, এতটুক তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বরফ থাকে। আর এখানে দেখো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফটা কত কঠিন হবে, কিন্তু ওই দেশেই তো মানুষ থাকে। সো হিমাঙ্ক আমরা জেনে নিই, হিমাঙ্ক জিনিসটা কি, সংজ্ঞাটা এইভাবে দেওয়ার চেষ্টা করবা যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্দেশ করার জন্য তাপমাত্রার একটি স্কেল প্রয়োজন। তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে, যে দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়, মানে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলা হয়। অর্থাৎ দুইটা তাপমাত্রা হবে, দুইটা তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়, এই দুইটা তাপমাত্রাই মূলত কনস্ট্যান্ট। আর সেলসিয়াসে এই দুইটা তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে 100 ডিগ্রি, বুঝা গেছে। আর কেলভিন হবে সর্বনিম্ন হচ্ছে 273 এবং সর্বোচ্চ হচ্ছে 373। ফারেনহাইট একদম ইজি, এটা হবে 32 আর এটা হবে 212, বুঝে গেছে। 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এই যে দুইটা তাপমাত্রা, অর্থাৎ যে কেলভিনে যে বা সেলসিয়াসে বা ফারেনহাইটে যেখানে দুইটা তাপমাত্রা আমি যে মার্ক করলাম 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি, এই দুইটা তাপমাত্রাই মূলত স্থির, কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কনস্ট্যান্ট তাপমাত্রা দুইটাকে বলা হয় স্থিরাঙ্ক। তাহলে দুইটা স্থিরাঙ্ক বলে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সো পরবর্তী টপিকটা হচ্ছে মূলত নিম্ন স্থিরাঙ্ক। সো প্রমাণ চাপ জিনিসটা কি, ওই যে বায়ুমণ্ডলীয় চাপ, 1 বায়ুমণ্ডলীয় চাপে, সো চাপটা কিন্তু প্রমাণ হতে হবে। সো এই যে প্রমাণ চাপে যে তাপমাত্রা, সো তাপমাত্রাটা এখানে আমি জানি না, বিশুদ্ধ বরফ গলে, তো বিশুদ্ধ বরফ বলতে বরফের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, পানি হবে। বিশুদ্ধ বরফ বলতে এখানে জাস্ট কি থাকবে, H2O থাকবে লিকুইড ফর্মে, সলিড ফর্মে পানি হয়, অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। একে হিমাঙ্ক বলে, যে হিমাঙ্কের নিচে চলে গেছে, এবং একে বরফ বিন্দু বলা। আরও দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে হিমাঙ্ক আর একটা হচ্ছে কি বরফ বিন্দু। তাইলে নিম্ন স্থিরাঙ্ককে হিমাঙ্ক নামেও ডাকা হয়, আর একটা হচ্ছে বরফ বিন্দু বলেও ডাকা হয়। এটার তাপমাত্রা সেলসিয়াস স্কেল হবে 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেল হবে 32 ডিগ্রি এবং কেলভিন হবে 273 ডিগ্রি, বুঝা গেছে। তাইলে আমরা নিম্ন স্থিরাঙ্ক জেনে নিলাম এবং দুইটা নামে ডাকা হয়, হিমাঙ্ক এবং বরফ বিন্দু। মনে রাখার চেষ্টা করব। দেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে প্রমাণ চাপে, সব চাপটা কিন্তু প্রমাণ থাকতে হবে, যে তাপমাত্রায় ফুটন্ত বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে, এই যে ফুটন্ত বিশুদ্ধ পানি কিন্তু ফুটতে থাকতে হবে, এবং বিশুদ্ধ পানি হতে হবে, এর জলীয় বাষ্পে পরিণত হয়, তাকে কি বলা হয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। এটাকে বলা হয় ফুটনাঙ্ক, আমরা জানি অবশ্যই। 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় পানি কি সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, ফুটনাঙ্ক বলা হয়। এটাকে বাষ্প বিন্দুও বলা হয়। সেলসিয়াসের ক্ষেত্রে তার বাষ্প বিন্দুর মান হচ্ছে 100 ডিগ্রি, কেলভিনে হচ্ছে 373 কেলভিন, আর ফারেনহাইটে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। সো আমরা এগুলো কিন্তু আলটিমেটলি জানি, ঠিক আছে। তাইলে আমরা জেনে নিলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর মৌলিক ব্যবধান নামে আর একটা কথা আছে, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা। সো মৌলিক ব্যবধানটা কি, যে দুইটা স্থিরাঙ্ক আছে, দুইটা স্থিরাঙ্কের কি ব্যবধান, জাস্ট এটাই, যে স্থিরাঙ্ক দুইটির মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মূলত মৌলিক ব্যবধান বলা হয়। তাইলে সেলসিয়াস হবে
সেলসিয়াস হবে 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। সো আলটিমেটলি তার মৌলিক ব্যবধান হবে 100 ডিগ্রি। সো এটাই মূলত তাপমাত্রার পার্থক্য, বুঝা গেছে। সো 100 সেলসিয়াস আর কেলভিনে হবে 373 মাইনাস 273, বুঝে গেছে। সো আলটিমেটলি এখানে হবে 100 কেলভিন। আমার হাতের লেখাটা কিন্তু একটু খারাপ ওর, বাট তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবা। দেন ফারেনহাইট হবে 212 মাইনাস 32 ইকুয়াল টু আসে এখানে 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা জেনে নিলাম মৌলিক ব্যবধান সম্পর্কে, বুঝা গেছে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে দেখি, যেখানে তিনটা কি আছে, যে তিনটা থার্মোমিটার স্কেল বা তিনটা স্কেল আমি দেখাইছি, যে তাপমাত্রা স্কেল। যে প্রথমটা হচ্ছে সেলসিয়াস। সো আমরা বুঝতে পারতেছি একদম নিচে আছে 0 ডিগ্রি এবং উপরে আছে 100 ডিগ্রি। সো নিঃসন্দেহে এটা সেলসিয়াস স্কেল। হ্যাঁ, দেন এটা হচ্ছে তার ফারেনহাইট। সো আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বা হিমাঙ্ক যেটাকে বলা হয় 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, নিশ্চয়ই বোঝা গেছে। আর এটা হচ্ছে কেলভিন। সো আলটিমেটলি দেখে নিলাম। সো এই যে কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের একটু আগে আমরা মৌলিক ব্যবধান দেখছি, যে সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধান কিন্তু এখানে 100 ডিগ্রি, ফারেনহাইটে কিন্তু 180 অ্যান্ড কেলভিনে কিন্তু আবার 100 ডিগ্রি। বাট আলটিমেটলি এখানে কিন্তু তাদের যে তাপমাত্রা পার্থক্যটা, ঠিক আছে, বাট এখানে তাদের মৌলিক ব্যবধানটা কিন্তু সেম থাকে, 100টা দাগ কাটা থাকে, বুঝা গেছে। সো এখানে যে দাগ কাটা থাকে, এই দাগগুলা কিন্তু সেম। আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে দূরত্ব, বাট এখানে যে দূরত্ব, সো আলটিমেটলি কিন্তু সেম থাকে, বুঝা গেছে। সো এখন যদি আমরা জাস্ট কি করে নেই, যে তাপমাত্রা যে কোনো একটা তাপমাত্রা হতে পারে, ঠিক আছে। সো ধরে নিলাম তাপমাত্রা, এই তাপমাত্রা থেকে যদি আমি নিম্ন স্থিরাঙ্ক বাদ দিয়ে দিই, হ্যাঁ, দেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই যে অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু অলওয়েজ ধ্রুবক, বুঝা গেছে। সো এটা সেলসিয়াস স্কেলে যা কেলভিনেও তা, ফারেনহাইটেও তা, এই সূত্রের যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কিন্তু ধ্রুবক হয়, ঠিক আছে। এটা সেলসিয়াসের জন্য প্রযোজ্য, কেলভিনেও যা, ফারেনহাইটেও তা, ঠিক আছে। সো জাস্ট আমরা কি করলাম, এখানে আমরা ওই সূত্রটা বসিয়ে দিলাম, ওই মানটা বসিয়ে দিলাম, যেখানে C-0, ওই যে তাপমাত্রাটা দিলাম সেলসিয়াস স্কেলে, এটা সেলসিয়াস স্কেলের জন্য সি, যে তাপমাত্রা সি, নিম্ন স্থিরাঙ্ক 0 বসিয়ে দিলাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 বসিয়ে দিলাম এবং নিম্ন স্থিরাঙ্ক 100 বসিয়ে দিলাম। এটা যা মান আসবে কেলভিনেও কিন্তু একই মান আসবে। সো কেলভিনের মান বসিয়ে দিলাম, নিম্ন স্থিরাঙ্ক বসিয়ে দিলাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইটও সেম মান আসবে। এই জন্য বলছে তিনোটাই মান কি ধ্রুবক যেহেতু, সো তিনোটাই মান সমান। সো বসিয়ে দিলাম F-32 212 - 32, বুঝা গেছে। সো এখান থেকে জাস্ট কি করবো, যে C/100 F-32/180 আর K-273/100। সো জাস্ট আমি কি করবো, 20 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দেয়, তাহলে এইটা থাকে যে C/5। তোমরা হয়তো অনেকেই জানো এটা, C/5 মাইনাস F পাই, সরি F-32/9 এবং K-273/5, বুঝা গেছে। সো এটাই হচ্ছে যে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। সো এই মানটাই হচ্ছে তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। সো আমরা তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক দেখে নিলাম। তাহলে আমরা তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক দেখে নিলাম, C/5, F-32/9, K-273/5, ঠিক আছে। সো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে গেলে কয়েকটা গাণিতিক সমস্যা দেখবো, সেগুলো আমি তোমাদের বই থেকেই নিছি। সো প্রথম সমস্যাটা যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। সো সেলসিয়াস স্কেলে যা আসবে ফারেনহাইট স্কেলে তা আসবে। সেলসিয়াস স্কেলে যদি আসবে 5, ফারেনহাইটে আসবে 5। সেলসিয়াস স্কেলে সি, তাহলে ফারেনহাইটেও সি। সো এটা F ধরে নিলাম, বুঝে গেছে। তার মানে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে আমরা সম্পর্কটা কি করতে হবে, দাঁড় করাতে হবে। সো পূর্ববর্তী সম্পর্কটা কি আমরা দেখে নিই, যে C/5 F-32/9, এটা হচ্ছে সেলসিয়াসের জন্য, এটা হচ্ছে ফারেনহাইট। সো এই সম্পর্কটা এখন আমার লাগবে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে, ঠিক আছে। সো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে জাস্ট কি করলাম, এই যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা নিয়ে আসলাম, বুঝে গেছে। এখানে বলছে কিন্তু সেলসিয়াসে যা আসবে ফারেনহাইটের সমান আসবে। সো সেলসিয়াসে যদি সি আসে, ফারেনহাইটেও কিন্তু এফ আসবে। সো আলটিমেটলি সি আর এফ সমান হবে। তোমাদের বইয়ের মধ্যে এইভাবে লিখছে টিসি ইকুয়াল টু টিএফ, মানে বুঝাইছে যে সেলসিয়াস স্কেল তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেল তাপমাত্রা সমান। সো আমি এবার সিএফ ইউজ করুন, কোনো সমস্যা নেই, তোমরা এই সূত্র ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা জাস্ট কি করবো, এখানে হয়
সি এর জায়গায় এফ বসাইবো, না হয় এফ এর জায়গায় সি বসাবো, যে কোনো একটা করলেই হবে, সি এর জায়গায় এফ বা এফ এর জায়গায় সি। ঠিক আছে, যেহেতু সি এবং এফ সমান, আমরা জাস্ট কী করলাম যে এফ এর জায়গায় এখানে সি বসিয়ে দিলাম। ঠিক আছে, কারণ যেহেতু সি এবং এফ সমান, এখন কী করবো যে আর আর গুণ করবো বা আর গুণন করবো, যেখানে আসে কত 9c, এটা হচ্ছে 5c মাইনাস আর 5 দ্বারা 32কে গুণ করলে 160, বুঝা গেছে। সো আলটিমেটলি এটা হচ্ছে, সো এই 5cটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে 4c হয়ে যাবে, আর এখানে মাইনাস 160, সো এটা 4 দ্বারা ভাগ করলে আনসার আসে সেলসিয়াস আছে -40°C। যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট সমান, সো এখানে আমরা সিকে রিপ্লেস করে কি লিখতে পারি, এফ লিখতে পারি। সো এফ সমান এখানে কেলভিন, সো এখানে যেহেতু সেলসিয়াস, সো এটা ফারেনহাইট হয়ে গেল। আলটিমেটলি -40°C or -40° ফারেনহাইট। সো এই দুইটা তাপমাত্রা কিন্তু কি দেখাইবে, সমান দেখাবে, বুঝা গেছে, সেলসিয়াস এবং ফারেনহাইট সমান। সো আলটিমেটলি এখানে যদি আমি সির বদলে এই যে সির বদলে যদি এখানে আমি এফ ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এই মানটা আসতো, বাট এখানে যে আমি সি ইউজ করছি এই কারণে এই মানটা আসছে। সো এই দুইটা মান সমান, বুঝা গেছে। তাহলে আমরা দেখে নিলাম কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে, অনেক সময় পরীক্ষায় গ নাম্বার প্রশ্নের মধ্যে আসে। ঠিক আছে, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান গ নাম্বার প্রশ্নের মধ্যে আসতে পারে। তাহলে আমরা পরবর্তী মেতে চলে যাই। পরবর্তী মেতে কি বলছে যে কোন তাপমাত্রা কেলভিন এবং ফারেনহাইট স্কেলে সমান। এখন জাস্ট কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে হবে। সো এখানে কি আছে, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, তার মানে আলটিমেটলি কেলভিন স্কেলে তাপমাত্রা যা, সো এখানে কেলভিন স্কেলে তাপমাত্রা যা হবে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কী হবে, একই হবে, বুঝা গেছে। সো আমি সেই চিরস্থায়ী সূত্র যোগ কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কের সূত্রটা নিয়ে আসবো। আলটিমেটলি সূত্রটা কি, F-32/9 = K - 273/5। এখানে জাস্ট কী করবো, হয় আমি এফ এর জায়গায় কে বসিয়ে দিব বা কে এর জায়গায় এফ বসিয়ে দিব। তোমাদের বই এভাবে লেখছে টিএফ টিকে, সো কোনো ব্যাপার না, তো টিএফ টিকে কোনো ব্যাপার না, তোমরা ইচ্ছা করলে এইটি ইউজ করতে পারো অথবা আমার মতো এইভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বইয়ের মধ্যে এইভাবে লেখছে। ঠিক আছে, তাহলে জাস্ট কী করবো, এফ এর জায়গায় কে অথবা কে এর জায়গায় এফ নিয়ে আসবো, দেন আর আর গুণ করে দিব। আমার সুবিধার্থে আমি জাস্ট কী করছি, এইখানে যে এটার সাথে আর আর গুণ করে দিছি, অর্থাৎ 5 এর সাথে এফ গুণ 5 দ্বারা এটাকে গুণ, সো আমি আলটিমেটলি আর আর গুণ করে দিছি, বুঝা গেছে। সো আর আর গুণ করা দেওয়ার পরে কী আসছে, এখানে 5 দ্বারা এফকে গুণ করলে 5a, 5 দ্বারা 32 গুণ করে 160, 9 দ্বারা কে গুণ করলে 9k, 9 দ্বারা এটাকে গুণ করলে 2400, এত আসে। তো তোমরা তোমাদের মতো করতে পারো, যে কোনোভাবে আনসার করলেই হবে, বুঝা গেছে। তাইলে নেক্সট কী করবো, জাস্ট এই যে 9f-টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। সো 9f-টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। এখানে আরেকটা কথা, যে 9k, সো 9k-টাকে আমি ডাইরেক্ট 9f লিখে ফেলছি, যেহেতু এফ সমান কে, সো আমি আলটিমেটলি কে এর জায়গায় আমি এফ বসাইতে পারি। ইচ্ছা করলে তোমরা এখানে এফ এফকে কে লিখতে পারি, কোনো 5k, এই যে 5f-কে তোমরা 5k লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট কী করলাম, এই যে 9f-টাকে লেফট হ্যান্ড সাইডে -9f নিয়ে আসলাম। পরবর্তীতে কী হবে, যে এখানে হবে -4f, আর এখানে ক্যালকুলেশন করলে হবে -2297, দেন হচ্ছে মাইনাস মাইনাস আউট। সো মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে 4 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দিই, তাহলে এফ এর মান আসে এত, আর এফ সমান যেহেতু কে হয়, তাহলে কে এর মান আসবে কত, এত কেলভিন। তাহলে এত কেলভিন বা এত ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মান সমান, বোঝা গেছে। তাহলে আমরা দেখে নিলাম। সো আমরা নেক্সট মেথড দেখি যে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান। সো এখন জাস্ট কী করতে হবে, সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। সো আমরা সম্পর্কটা নিয়ে এসি যে c/5 = যে K-273/5। সো এখান থেকে জাস্ট কী করবো, এখন সেলসিয়াস এবং কেলভিন ইকুয়াল। সো আমরা উপপক্ষ 5 দ্বারা গুণ করে দিতে পারি। সো 5 দ্বারা গুণ করলে এখানে থাকে সি, এখানে থাকে যে 273, বুঝা গেছে। সো আমি উভয়পক্ষকে 5 দ্বারা গুণ করেছি, আর কিছুই করি না, জাস্ট উভয়পক্ষকে 5 দ্বারা গুণ করেছি, 5 কাটা হয়ে যায়, বুঝা গেছে। দেন আমি কী করবো, এখানে হয় সি এর জায়গায় কে বসাবো, না হয় কে এর জায়গায় সি বসাবো। সো আমি কী করলাম, যে সি এর জায়গায় কে, মানে কে সিটাকে ঠিক রাখলাম, আর কে এর জায়গায় এখানে সি বসিয়ে দিলাম, কারণ যেহেতু কে সেলসিয়াস এবং কেলভিন সমান বসে। সো এখানে -273 আসে, -273। দেন কী করলাম, এই সিটাকে এক সাইডে নিয়ে আসলাম। সো মাইনাস, এই যে সিটা ঠিক রাখলাম, প্লাস সি হয়ে গেল -c, আর এই সাইডে আসছে -273, বুঝা গেছে। সো আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডে আসে 0,
সো আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডে হয়ে যায় সি মাইনাস সিগুলো 0 আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যায় -273। আচ্ছা এটা কি কোনো কথা? সো 0 ইকুয়াল টু -273 এটা তো জীবনের সম্ভব না। এই কারণে যে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মান সমান দেখাবে না, কোনো মানেই সমান দেখাবে না। তাহলে আমরা এই ভিডিওতে তাপমাত্রা সম্পর্কে জেনে নিলাম, তাপমাত্রা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম, সেলসিয়াস কেলভিন ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের যেমন দু একটা মেথডগুলো তোমাদের বই আছে, জাস্ট আমি তুলে দিছি, বুঝে গেছে, বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, এগুলো তোমরা আশা করি পারো। সো নেক্সট ক্লাসে আমি পদার্থে বিভিন্ন ধরনের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ এবং তার সম্বন্ধীয় কয়েকটা ম্যাথ ইজিলি বুঝে দেওয়ার চেষ্টা করবো। যে সূত্র, দুইটা সূত্র আছে বা তিনটা, টোটাল 4টা সূত্র আছে মেবি, এই যে ক্ষেত্র প্রসারণের মধ্যে সূত্রগুলো কীভাবে আসছে তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি সকলে ওই ভিডিওটা দেখবা। সো আমি আবারও বলে রাখি, এই চ্যাপ্টারটা আমি এমনভাবে সাজাবো যাতে তোমার প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন টু লাইন পড়া হয়ে যায়, বুঝা গেছে। পরবর্তীতে আমি এই চ্যাপ্টারের অল বোর্ড কোয়েশ্চন, এই চ্যাপ্টার থেকে কীভাবে সৃজনশীল আসে, কীভাবে আনসার করতে হবে তার একটা ডিটেলস ভিডিও আলোচনা করব। একটা নয়, আমি অনেকগুলো আপলোড করব, ঠিক আছে। বাট আশা করতেছি সকলের জন্য উপকার হবে। সো আগামী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শেষ করছি। আল্লাহ হাফিজ।